আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রবীন্দ্রনাথের খনিকা কাব্যের আবির্ভাব কবিতাটি মূল ভাবসহ শিল্প সাফল্য তুলে ধরো। ভূমিকা। বাংলা সাহিত্যের পূর্বাদর পুরুষ হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি একমাত্র প্রথম ব্যক্তি যিনি এশিয়া মহাদেশের সাহিত্য প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন। কবি জীবন। কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি 1861 সালে 7 মে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথের অল্প বয়সে পাঠানো হয়েছিল উত্তর কলকাতা ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে, কিন্তু সেখানে মন বসেনি তার। তারপর একের পর এক স্কুল পালাটে পড়াশোনা করলেন বেঙ্গল একাডেমি, নর্মাল স্কুল, সেন্ট্রাল জেভিয়ার্স স্কুলে, কিন্তু স্কুলে যাওয়া পর্যন্তই। কোনো স্কুলে কোনো ক্লাসেই পাঠ শেষ করেননি। স্কুল কলেজের প্রথাগত শিক্ষা তিনি কোনো দিনেই নেননি। অভিভাবকরা তখন তাকে বাড়িতেই বিভিন্ন গৃহশিক্ষক রেখে পড়াবার ব্যবস্থা করেছেন। ইংরেজি, বাংলা, ভূগোল, ইতিহাস, সংস্কৃত প্রভৃতি নানা বিষয়ে তিনি গভীর জ্ঞান লাভ করেন। 1878 সালে মাত্র 17 বয়সে তাকে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে পাঠানো হয়েছিল, কিন্তু ব্যারিস্টারি পড়া আর হয়নি। পিতা দেবেন্দ্রনাথের নির্দেশে 1879 সালে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি পুরোপুরি সাহিত্য চর্চায় মনোযোগ দিলেন। অরূপ প্রবাসীর পত্র তার প্রথমবার বিলাত প্রবাসের অভিজ্ঞতার ভিত্তিতে রচিত। রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছিল। আমেরিকা, রাশিয়া, ইতালি, ফ্রান্স, চীন, জাপান এবং অন্যান্য স্থান ভ্রমণ করে তিনি সর্বত্র পেয়েছেন রাজকীয় সম্মান। এসব অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ কয়েকটি গ্রন্থ লিখেছেন। সেসব গ্রন্থের মধ্যে অরূপ প্রবাসীর পত্র, অরূপ যাত্রীর ডায়েরি, জীবন স্মৃতি গ্রন্থ লিখেছেন। সেসব গ্রন্থের মধ্যে অরূপ প্রবাসীর পত্র, অরূপ ডায়েরি, জাপান যাত্রী, রাশিয়ার চিঠি, পথের সঞ্চয় প্রভৃতি উল্লেখযোগ্য। সুদীর্ঘ 60 বছর ধরে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য রচনা করেছেন। 1937 সাল থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা থেকে আরোগ্য লাভ করার পর আবার অসুস্থ হন এবং কলকাতায় তার অপারেশন হয়। তাতে দুনিয়ার জীবন আর দীর্ঘ হয়নি। 1941 সালে 7 আগস্ট 1348 বঙ্গাব্দে 22 শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। এক মহাজীবনের অবসান ঘটে। সাহিত্য চর্চা। রবীন্দ্র কাব্যের ধারা কখনো গতানুগতিক পথে হাঁটেনি। বারবার কাব্যের ধারায় তার হাতের পরিবর্তিত হয়ে এসেছে। যুগে যুগে তিনি নতুন প্রবাহ তৈরি করেছেন। পেছনের অনেকেই এই স্রোতে ভেসে অগ্রসর হয়েছেন। কেউ কেউ তাকে স্বতন্ত্র বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন, কেউ কেউ রবীন্দ্রনাথেই বিলীন হয়েছেন। স্বনামে প্রকাশিত তার প্রথম কবিতার নাম হিন্দু মেলার উপহার। কবিতাটি অমৃতবাজার পত্রিকায় 1875 সালে ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়। কবি কাহিনী প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। গ্রন্থটি প্রকাশিত হয় 1978 সালে। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, শৈশব সঙ্গীত, ছবি ও গান, করিও কোমল, মানসী, সোনার তরী, খনিকা, পুনঞ্চ, সানাই, জন্মদিনে প্রভৃতি। খনিকা রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের এটি প্রকাশিত হয় 1900 সালে। এই কাব্যে অন্তর্ভুক্ত কবিতাগুলো হল উদ্বোধন, যথাসময়ে, মাতাল, যুগল, শাস্ত্র, অতিবাদ, তথাপি, কবির বয়স, বিদায়, অপুট, পরামর্শ, ক্ষতিপূরণ, প্রতিজ্ঞা, সেখাল, পথে, জন্মান্তর, কর্মফল, কবি, বাণিজ্যে বসতে লক্ষ্মী, যাত্রী, দুই তীরে, অতিথি, কৃষ্ণকলি, আবির্ভাব, অন্তরম উল্লেখযোগ্য। আবির্ভাব কবিতার মূল বক্তব্য।
এই কবিতার কবি দেবতাকে বরণ করে নিয়েছেন। বর্ষার ঐশ্বর্য ও সৌন্দর্যের মূর্তিময়ী দেবীরূপে দেবতার এই সময়ে আগমন সম্পূর্ণ অপ্রত্যাশিত। এখন সৌন্দর্য ও ঐশ্বর্যের উপভোগের জীবন শেষ। কবি জীবন এখন বসন্ত ছিল। কবি জীবনে যখন বসন্ত ছিল তখন তিনি তার অপেক্ষায় বসেছিলেন। সে সময়ে বসন্তের সৌন্দর্য লক্ষ্মীরূপে দূর হতে ক্ষণে ক্ষণে তার স্বর্ণাঞ্চল ও বসন্ত পুষ্প ভরণ কবি চকিতে চকিতে দেখতে পেতেন। বসন্তের পুষ্পের উপর তার স্পর্শের চিহ্ন পাওয়া যেত। কিঙ্কিণীর মৃদু ঝঙ্কার যেন বাতাসে ভেসে আসত। বসন্তের বনে তার সুগন্ধি নিঃশ্বাস পাওয়া যেত। কিন্তু আজ বর্ষার সৌন্দর্য লক্ষ্মীরূপে তিনি একেবারে ভিন্ন মূর্তিতে কবিকে দেখা দিয়েছেন। গগনে তার এলো চুল ছড়িয়ে পড়েছে, ঘন নীল অবগুণনে মুখে ঢাকা। এ নবরূপের অপরূপ মায়ায় কবি আসন্ন হৃদয়ে উদ্বেল। আজি আসিয়াছি ভুবন ভরিয়া, গগন ছাড়ে এলো চুল, চরণে জড়ায়ে বনফুল। ঢেকেছে আমারে তোমার ছায়ায়, সগন সজল বিশাল মায়ায়, আকুল করেছে শ্যাম সমারোহে, হৃদয় সাগর উপকূল, চরণে জড়ায়ে বনফুল। কিন্তু এ বেশে দেবীকে বরণ করে নেবার শক্তি এখন আর কবির নেই। বসন্তে এ বরণ মালা কবি তার জন্য গেঁথেছিলেন, এখন আর তার দেবীর যোগ্য নয়। কবি আর সেদিন নেই, শক্তিও নেই, সে প্রাণ নেই। এই বর্ষালক্ষ্মীর আগমনী সঙ্গীত যে সুর গান করা প্রয়োজন, কবির ক্ষুদ্র বীণায় ক্ষীণ তা বাজাতে পারে না। কবি ভাবতে পারেনি বসন্ত যাকে ক্ষণিকের জন্য দেখেছিলেন, আজ তিনি এই বেশে বর্ষার দর্শন দিবেন। কবি আজ বড় লজ্জিত। এই দেবীর অভ্যর্থনার জন্য উপযুক্ত বেশে তিনি সজ্জিত হতে পারেনি। পূর্বে তার সাথে নির্ভুল মিলনের আয়োজন আবশ্যক ছিল, এখন তার পূজার আয়োজন কর্তব্য। আজ যেন দেবী কবির সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে ক্ষীণ প্রদীপের আলোয় তার পূর্ণ ফুটি কুটিরে এসে তার জীর্ণ কাব্য বীণাকে আশীর্বাদ করেন। এই ক্ষণিকের পাথার কুটিরে প্রদীপ আলোকে এসো ধীরে ধীরে, এই বাতাসের বাসিতে পড়ুক তব নয়নের পরশাদ, ক্ষমা করো যত অপরাধ। কবির প্রার্থনা যেন দেবী কবির চিত্তবীণাকে নতুনভাবে সংস্কার করে দেন। গুরুগম্ভীর মেঘধ্বনিতে বর্ষারানী যে উদাত্ত সঙ্গীত গান, কবির চিত্তবীণা যেন সে গানে সুর বাজাতে পারে। তিনি বারবার গেয়ে কবিকে যে শিক্ষা দেন, আজি উত্তাল তুমুল ছন্দে, আজি নবঘন বিপুল মন্ত্রে, আমার পরাণে যে গান বাজাবে, সে গান তোমার কয়সায়। কবির প্রকৃতি সৌন্দর্যের মধ্যে পরম সৌন্দর্যের বিচিত্র বেশে প্রকাশ দেখেছেন। কবি ও মানুষের সৌন্দর্যের মধ্য দিয়েই কবি এতদিন ভগবানকে অনুভব করেছেন। কিন্তু এখন প্রকৃতি ও মানব ছেড়ে কবি ভগবানকে একাকী অনুভব করতে চেয়েছেন। এতদিন কবি বসন্তের সৌন্দর্যের মধ্যে চিরসুন্দরকে ক্ষণে ক্ষণে অনুভব করতেন, তাকে বাসনা করতেন। কিন্তু এখন সে জীবন হতে স্বরে প্রকৃতি ও মানবের হতে বিচ্ছিন্ন হয়ে ভগবানকে একাকী অনুভব করতে বসেছেন। এখন বর্ষার সৌন্দর্যরূপে দেবতাকে আর তার গ্রহণ করবার দিন নেই। তাই তার বিনয় প্রকাশ ও ক্ষমা প্রার্থনা ভাবে রূপে ও সঙ্গীতে আবির্ভাব কবিতাটির অনবদ্য। একাধারে ভাবরূপ সঙ্গীতস্থল যে কয়টি শ্রেষ্ঠ লিরিক রবীন্দ্র কাব্যের আছে, এটি তাদের অন্যতম। শিল্প সৌন্দর্য, স্মৃতি কাতরতা। বহুদিন হল কোনো ফাল্গুনে ছিনু আমি তব ভরসায়, এলে তুমি ঘন বরসায়। অনুপ্রাস কনকাঞ্চল আবরণ
নবচম্পক আভরণ। সমশক্তি, সমাশক্তি। সেদিন দেখেছি ক্ষণে ক্ষণে তুমি শুয়ে শুয়ে যেত বনতলে, বনতল নুয়ে নুয়ে যেত ফুলদল। ছন্দ। সেদিন দেখেছি ক্ষণে ক্ষণে তুমি শুয়ে শুয়ে যেত বনতল, নুয়ে নুয়ে যেত ফুলদল। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। উপসংহার। ভাবরূপে ও ছন্দে আবির্ভাব কবিতাটি অন্যতম। এই কবিতাটি কবির প্রভৃতি মানবরস শিল্পের শেষ বর্ষণ। তারপরেই শরতের নির্মল আকাশে একটি মাত্র সন্ধ্যাতারা কবির দেবতা হঠাৎ এসেছিল প্রকৃতিকে সঙ্গে করে, তাই কবি তাকে যোগ্য অভ্যর্থনা দিতে পারেনি।